Two types of fermentation in industrial scale: solid state fermentation, short form হচ্ছে SSF, and second liquid state fermentation. Liquid state fermentation. In another term, it's also called submerged fermentation. Submerged fermentation. ঠিক আছে? তো দুটোর ওয়ার্ডটাকে চেক করো, ক্লিয়ারলি একটা ডিফারেন্স তো পাওয়া যাচ্ছে by checking the word solid state and other type of fermentation, submerged type. Anyone try করবে, ডিফারেন্সটা কোথায়? Basic difference between these two type fermentation. ট্রাই করো। স্যার সলিড সাবস্ট্রেট দিয়ে ফার্মেন্টেশনটা করা হচ্ছে, মানে ওয়াটার থাকবে না। ওয়াটার থাকবে কম, দেখো ওয়াটার ছাড়া তো মাইক্রোবস গ্রো করবে না, ওয়াটার ইজ অ্যাবসলিউটলি নিডেড, ওয়াটার ছাড়া মাইক্রোবস গ্রো করবে না, বাট এখানে ময়েশ্চার আমরা কন্ট্রোল করব। অ্যান্ড যে সাবস্ট্রেটের মধ্যে আমরা গ্রো করাবো মাইক্রোবসকে, দ্যাট ইজ দ্য সলিড, সলিড সাবস্টেন্সের উপর, ইয়েস দ্যাটস কারেক্ট। আর এদিকে আমরা দেখেছি সাবমার্জ। সাবমার্জ মিনস মিডিয়ার মধ্যে সাবমার্শন কন্ডিশনে মাইক্রোবস গ্রো করবে, সেটা ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক, এক্সেট্রা যাই হোক। তো মাইক্রোবস গ্রো করবে আন্ডার সাবমার্জ কন্ডিশন, লিকুইডে, and এটা হচ্ছে সলিডে গ্রো করবে। সো দুটোই বেসিক টাইপস অফ ফার্মেন্টেশন তোমার ইউটিলাইজড হয় ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। তো ওয়ান বাই ওয়ান আমরা একটু ডিসকাস করি। এসএসএফ, সলিড স্টেট ফার্মেন্টেশন ফার্স্টে ডিসকাস করব, অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এক্সেট্রা। SSF used for production of bioproducts, production of bioproducts from microorganisms under conditions of low moisture, of low moisture. Moisture percentage থাকে হচ্ছে তোমার 12 to 80%. Under low moisture content of the growth. So clearly SSF, solid state fermentation, run under the low moisture growth content এর উপর। লো ময়েশ্চার গ্রোথ কন্টেন্ট, ময়েশ্চার লেভেল থাকবে 12 থেকে 80%। ওয়াটার তো থাকবে এই রেসপেক্টে না, ওয়াটার ছাড়া তো মাইক্রোবস গ্রো করবে না, তো ওয়াটারটা যা ময়েশ্চার কন্টেন্টে থাকবে, বাট লো ময়েশ্চার কন্টেন্টের আন্ডারে আমরা গ্রো করাবো এসএসএফ। তো এসএসএফ এ মিডিয়াম কি ইউজ হবে? মিডিয়াম ফর এসএসএফ সলিড স্টেট ফার্মেন্টেশন, মিডিয়াম ইউজ করা হয় মেনলি ব্র্যান, রাইস ব্র্যান, হুইট ব্র্যান, এক্সেট্রা। রাইস ব্র্যান, হুইট ব্র্যান, যেগুলো মেনলি সলিড সাপোর্ট দেবে, সলিড স্টেটে থাকবে, অ্যান্ড আন্ডার দিস মাইক্রোবস গ্রো করবে, প্রোডাকশন পাবো। তো ব্র্যান ইউজ হয়, সেটা রাইস ব্র্যান হতে পারে, অ্যান্ড হুইট ব্র্যান ইউজ করা যেতে পারে। সলিড স্টেট ফার্মেন্টেশনের অ্যাডভান্টেজেস কি? মেন জায়গায় আসি, কেন আমরা সলিড স্টেটে গ্রো করাতে চাইছি। নাম্বার ওয়ান, সিম্পলিয়ার মেকানিজম। নাম্বার টু, লোয়ার এনার্জি রিকোয়ারমেন্ট।
লোয়ার এনার্জি কেন? কারণ আমি যখন লিকুইড স্টেটে গ্রো করাবো, দ্যাট ইজ দ্য সাবমার্স কন্ডিশনে, দেখবে ওখানে যে বায়োরিয়াক্টরটা ইউজ হয়, বায়োরিয়াক্টরটার অনেক কিছু কম্পোনেন্ট থাকে, যেটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো। বায়োরিয়াক্টরের ডিফারেন্ট পার্টস, কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার ফাংশন অ্যান্ড টাইপস অফ বায়োরিয়াক্টর। তো তখন দেখবে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, and অল অফ দি কম্পোনেন্টস নিড ইলেকট্রিসিটি ফর দি রানিং। ঠিক আছে? তো ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, এনার্জি রিকোয়ারমেন্ট হাই যদি আমরা লিকুইডে গ্রো করে। বাট আমি যদি সলিড স্টেটে গ্রো করাতে পারি, সেরকম কিছু আমাদের রিকোয়ারমেন্ট লাগছে না, তো এনার্জি রিকোয়ারমেন্ট অনেক কমে যাবে। নাম্বার টু। নাম্বার থ্রি, easier to meet the aeration, easier to meet aeration. This point number three, advantage number three, yes, correct or false? Easier to meet aeration. কি বলবে? কারণ লিকুইডের মধ্যে এয়ার পার্চ করতে গেলে তোমাকে এনার্জি দিতে হবে, বিকজ লিকুইডের মধ্যে এয়ার তো সহজে ডিজলভ হবে না, স্পেশালি অক্সিজেন। অক্সিজেনের ডিজলভিং ক্যাপাসিটি ভেরি লেস। তো অক্সিজেন ওয়াটারে ডিজলভ হতে চায় না। তো অক্সিজেনকে তুমি যদি লিকুইডে গ্রো মানে ডিজলভ করাতে চাও, তাহলে প্রেসার দিয়ে গ্রো তোমার ডিজলভ করাতে হবে, মানে মাইনিউট বাবেল ক্রিয়েট করাতে হবে, যার জন্য একটা পাম্প থাকে, যেটাকে বলে এয়ারেশন পাম্প। আমরা দেখাবো বায়োরিঅ্যাক্টর স্ট্রাকচারাল টাইম একটা এয়ারেশন পাম্প থাকে, এবং এয়ারেশন পাম্পের আবার ডিফারেন্ট ক্যাটাগরি আছে, এবং এর স্পেসিফিকে আবার বায়োরিঅ্যাক্টরকে টাইপিং করা যায়। ঠিক আছে? তো যত ফাইন বাবল ক্রিয়েট করতে পারবে, তত ডিজলভিং রেট বাড়বে অক্সিজেনের। ঠিক আছে? বাট এখানে আমি যখন সলিড স্টেটে গ্রো করাচ্ছি, এয়ারেশনের ঝামেলা নেই, বিকজ এটা তো লিকুইড স্টেট না, সলিড স্টেট, আরামসে এয়ার ইনকর্পোরেট করতে পারবে আর মাইক্রোবস গ্রো করতে পারবে। নাম্বার থ্রি অ্যাডভান্টেজ। নাম্বার ফোর, resemble to the natural habitat, resemble to the natural habitat। যেমন ভাবে মাইক্রোবস গ্রো করে, লাইক দ্যাট, সেটা একটা রিজেম্বলিং সিস্টেম তৈরি করছি সলিড স্টেটে। নাম্বার ফাইভ, নো হ্যাসেল অফ ফোমিং, আনাদার বিগ ইস্যু। আমরা তোমার মিডিয়া প্রিপারেশনের টাইমেও বলেছিলাম, ফোমিং কিন্তু একটা মেজর হেডেক। ফোমিং ইস্যু ইজ দি মেজর হেডেক ফর দি ইন্ডাস্ট্রিয়াল পার্সনের জন্য। ফোমিং যত বেশি হবে, আলটিমেটলি এয়ারেশন মানে এয়ার ডিজলভ ক্যাপাসিটি লেস হবে, ফার্মেন্টেশন স্টপ হয়ে যাবে। ঠিক আছে? এন্ড কন্টামিনেশনের চান্সও বেড়ে যায় ফোমিং থেকে। তো যাই হোক, তো ফোমিং এর অপশন কোনো নেই, বিকজ এটা সলিড স্টেটে আছে, তো ফোমিং অপশন থাকে না। তো সেভারেল অ্যাডভান্টেজ কেন আমরা সলিড স্টেটে ট্রাই করি গ্রো করানোর। অবভিয়াসলি আমরা যেটা বলবো, সেকেন্ড যে ফার্মেন্টেশন প্রসেস, সাবমার্জ প্রসেস, এটা ওয়েল বেটার, বাট কিছু জায়গায় সলিড স্টেট ফার্মেন্টেশন বেটার অ্যাপ্লিকেবল এন্ড বেটার অ্যাডভান্টেজিয়াস। তো লাইক দ্যাট, দিস আর সাম অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ আছে মানে ডিসঅ্যাডভান্টেজও থাকবে, অবভিয়াসলি এসএসএফ এরও ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট অ্যাডভান্টেজ ক্লিয়ার কিনা আগে বল। সলিড স্টেট ফার্মেন্টেশন হ্যাঁ স্যার। ডিসঅ্যাডভান্টেজ, difficult in pH control, difficult in pH control, yes problematic, কারণ লিকুইড সিস্টেমে পিএইচ চেঞ্জ হবে, এন্ড ফার্মেন্টেশনে পিএইচ চেঞ্জ হবে, দ্যাটস ফর শিওর, মানে এটা হবে, এটা কম্পালসারি ব্যাপার, পিএইচ চেঞ্জ হবে, বিকজ অর্গানিক অ্যাসিড তৈরি হবে, পিএইচ চেঞ্জ হবে। তো লিকুইড সিস্টেমে পিএইচ কে মেজার করা আর লিকুইড সিস্টেমে পিএইচ কে মেনটেন করা মানে খুবই অ্যামিনেবল আর কি, মানে খুবই পসিবল। বাট সলিড সিস্টেমে পিএইচ কে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। সো ডিফিকাল্ট ইন পিএইচ কন্ট্রোল ফার্মেন্টেশনের টাইমে, এক্সেস যখন আমরা লং টার্ম বা লং রান ফার্মেন্টেশন করছি, পিএইচ ড্রপ করবে অ্যান্ড পিএইচ অ্যাসিডিক হবে, এটা কম্পালসারি ব্যাপার। অ্যান্ড পিএইচ অ্যাসিডিক হলে বা পিএইচ ড্রপ করলে মাইক্রোবস এর গ্রোথ রেট কমবে, অ্যান্ড মাইক্রোবস আলটিমেটলি ডেথের দিকে চলে যেতে পারে, কিল হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারটা সলিড স্টেটে আটকানোটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে? যেটা লিকুইড স্টেটে আমরা লং টার্ম ফার্মেন্টেশন করতে পারি ইজিলি,
সলিড স্টেটে ডিফিকাল্ট হয়ে যায়। নাম্বার 2, the availability of nutrients to the organism, of nutrients to the organism. Another problem, লিকুইড স্টেটে যে প্রবলেম মানে যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা হ্যাঁ ইলেকট্রিসিটি কস্ট আসছে, পাওয়ার এনার্জি লাগছে, বাট ঠিক আছে, বাট যেটা আমরা ইউজ করছি ডিজলভিং এর জন্য একটা প্রপার হোমোজিনাস মিডিয়াম তৈরি করাচ্ছি। হোমোজিনাস ওয়ার্ডটার মিনিং কি? এটা তো মিল্কের ওপরেও লেখা থাকে পাস্তুরাইজড এন্ড হোমোজেনাইজড। হোমোজেনাইজড ওয়ার্ডটার মানে কি? হোয়াট ডু ইউ মিন, হোয়াট ইজ দ্য টার্ম মিনিং হোমোজেনাইজড? কেউ বলবে? মানে ভালো করে হোমোজেনাইজেশন সমস্ত কিছু মেশানো আছে। মেশানো আছে, and each of the drop contain equal তোমার নিউট্রিশনাল কোয়ান্টিটি। যে নিউট্রিশনাল কোয়ান্টিটিটা লেখা থাকে না, দেখে যদি হোমোজেনাইজেশন থাকে each of the drop of the liquid maintain this নিউট্রিশনাল কোয়ান্টিটি, মানে ওই ড্রপে আমি যদি ফ্র্যাকশনে বার করি সেম অ্যামাউন্ট অফ প্রোটিন থাকবে ইচ অফ দ্য ড্রপে, কার্বোহাইড্রেট লিপিড থাকবে। বুঝতে পেরেছো? মানে all of the nutrients are equally mixed, that's called good homogenization liquid। এবার বলো সলিড স্টেটে হোমোজেনাইজেশনের তো কোনো অপশন নেই, কারণ আমরা সেটাকে এভাবে ইয়ে করতে পারবো না। করা যায় অবভিয়াসলি, বাট ডিফিকাল্ট। করা যাবে, সলিড স্টেটে সাবস্টেন্সকেও হোমোজেনাইজ করা যাবে, বাট লিকুইডের মতো করে পসিবল না হোমোজেনাইজেশন। ঠিক আছে, লিকুইডে যতটা সুন্দরভাবে হয় হোমোজেনাইজেশন প্রসেস, সলিডে হয় না। এবার সেটাই হচ্ছে প্রবলেম, নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটিকে তোমার ল্যাক করে দিচ্ছে। কিছু অর্গানিজম গুড সোর্স অফ তোমার নিউট্রিয়েন্ট পাচ্ছে, বাট কিছু অর্গানিজম তোমার ল্যাক করে যাচ্ছে নিউট্রিয়েন্টের। এই একটা প্রবলেম আছে যেটা এসএসএফ প্রবলেম শো করে। তো এটার রিজনটা হচ্ছে ডিউ টু পুওর হোমোজেনাইজেশন প্রবলেম। Homogenization problem. Problem number 3, temperature vary। টেম্পারেচার ভ্যারি, যেমন পিএইচ কে আমরা কন্ট্রোল করতে পারবো না, টেম্পারেচার যেটা সলিড সাবস্টেন্সে তৈরি হবে, আর সলিড সাবস্টেন্সে এটাও খুব মানে ব্যাপার হচ্ছে কি ওপরের দিকে, মানে যেটা হচ্ছে তোমার সারফেসে, সলিড সাবস্টেন্সের সারফেসে যে টেম্পারেচার সেটা তো তোমার রুম টেম্পারেচার যেখানে তুমি গ্রো করাচ্ছ সেই টেম্পারেচারকে মেনটেন করবে, বাট ইনসাইড মানে সলিড সাবস্টেন্সের সাবসারফেসটা ওখানে কিন্তু টেম্পারেচার রাইজ করতে থাকে বিকজ অফ দ্য কন্টিনিউয়াস মেটাবলিক অ্যাক্টিভিটি। তো ইনসাইড অফ দি তোমার সলিড সাবস্টেন্সে টেম্পারেচার ইনক্রিজ করে যায়, সেটাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, বিকজ ওখানে কন্ট্রোল করতে গেলে একটাই অপশন হোমোজেনাইজেশন, মানে মিক্সিং করতে হবে। তো মিক্সিং করাও হয়, বাট মিক্সিং লিকুইডের মতো করে পসিবল না, কারণ সলিড সাবস্টেন্স তো সেইভাবে মিক্সিং করা যায় না। তো এই ইস্যুটাও থাকছে, টেম্পারেচার ভ্যারি করে যায় ডিফারেন্ট সারফেসে। সারফেসে ঠিকঠাক থাকলেও সাব সারফেস এরিয়াতে সলিড কন্টেন্টের টেম্পারেচার ইনক্রিজ করে যেতে পারে, যেটা মাইক্রোবস এর গ্রোথের জন্য প্রবলেম। ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 4, স্লো গ্রোথ। অবভিয়াসলি স্লো গ্রোথ হবে ডিউ টু রিজন নাম্বার 1, পিএইচ কন্ট্রোল করা যায় না, টেম্পারেচার কন্ট্রোল করা যায় না, নিউট্রিয়েন্ট ভ্যারি করে যায় ডিফারেন্ট অর্গানিজমে, তাহলে গ্রোথ অবভিয়াসলি লিকুইডের মতো ফাস্ট হবে না, স্লো গ্রোথ শো করবে। নাম্বার 5, মোটামুটি এইগুলোই পয়েন্ট। ডিসঅ্যাডভান্টেজ, স্লো গ্রোথ, দ্যাটস ইট ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট যাবো হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন। ডিসঅ্যাডভান্টেজ ক্লিয়ার কিনা একবার জাস্ট বলবেন। এসএসএফ এর ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ, আর একটাও লেখা যায় ডিসঅ্যাডভান্টেজ নাম্বার 5, যারা অনলি লো ময়েশ্চার কন্টেন্ট প্রেফার করে এসএস মানে ফর দ্য গ্রোথ,
তারাই অনলি সার্ভাইভ করবে অ্যান্ড প্রপার গ্রোথ শো করবে এসএসএফ এ। যারা হাই ময়েশ্চার কন্টেন্ট নিডেড তারা কিন্তু গ্রো করতে চাইবে না। এটাও লিখতে পারি 5th নাম্বার পয়েন্টে। অনলি দোজ মাইক্রোবস that grow well under low moisture suitable for SSF. এবার আমরা ফুড মাইক্রোবায়োলজিতেও দেখেছিলাম বা নর্মাল মাইক্রোবায়োলজি যখন আমরা ইয়ে পড়েছিলাম ওয়াটার কন্টেন্টের বেসিসে, আমরা ক্লিয়ারলি দেখেছিলাম যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর মোল্ড AW ভ্যালু যখন আমরা দেখি, ব্যাকটেরিয়ার কিন্তু ভালো অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ারমেন্ট লাগে। একটা ব্যাকটেরিয়া ফর দেয়ার প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মেনি ব্যাকটেরিয়া নিডস গুড অ্যামাউন্ট অফ AW মানে কি? অ্যাভেলেবল ওয়াটার অ্যাক্টিভিটি। ওয়াটার অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম যে 0.9 এর ওপরে ব্যাকটেরিয়া ভালো গ্রো করে, অ্যান্ড লেস দেন 0.9 ব্যাকটেরিয়া গ্রো করতে চায় না। তখন কারা গ্রো করে? ইস্ট, মোল্ড। মোল্ড তো তোমার যে কোনো AW তেই গ্রো করতে পারে, লো থেকে ভেরি হাই। অ্যান্ড ইস্টও কিন্তু একটু লো AW তে ভালো গ্রো করে, ঠিক আছে? তাহলে আমরা এসএসএফ এ, সলিড স্টেট ফার্মেন্টারে বা ফার্মেন্টেশন প্রসেসে ব্যাকটেরিয়াকে খুব ভালো ইউজ করা যাবে না অ্যাজ আ ফার্মেন্টেশন অর্গানিজম, বাট ইস্ট, মোল্ড দে ক্যান বি ইউটিলাইজড ফর এসএসএফ। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? বিকজ bacteria need good moisture content for their growth, and AW value almost 0.9 এর above এ তোমার লাগে। আর এখানে আমরা কত বলেছিলাম ময়েশ্চার কন্টেন্ট? লাস্ট বলেছিলাম হাইয়েস্ট ভ্যালু 80%, মানে 0.8 ধরে রাখো। তো 0.8 এ ব্যাকটেরিয়ার গ্রোথটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, সব ব্যাকটেরিয়া তো আমরা চাইবো না যে গ্রো করবে, কিছু ব্যাকটেরিয়া অবভিয়াসলি সার্ভাইভ করবে বাট গ্রোথ রেট কমে যাবে। মোল্ড, ইস্ট এরা কিন্তু গ্রো করতে পারে এসএসএফ এ। ক্লিয়ার কি বলতে চেয়েছি পয়েন্ট নাম্বার 5 এ? ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ স্যার। ওকে, অ্যাপ্লিকেশন মানে কোথায় ইউজ হয়? এনজাইম প্রোডাকশন, নাম্বার 2 অর্গানিক অ্যাসিড প্রোডাকশনের টাইম, নাম্বার 3 ভেরিয়াস সেকেন্ডারি মেটাবোলাইটস প্রোডাকশনের টাইম, নাম্বার 4 production of unsaturated fatty acid, and number 5 production of biocontrol agent. Some application of SSF, some application of solid state fermentation. তো সলিড স্টেট ফার্মেন্টেশনে যে ফার্মেন্টারটা ইউজ হয়, দ্যাট ফার্মেন্টার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লিকুইড স্টেট ফার্মেন্টার বা বায়োরিঅ্যাক্টর থেকে, ঠিক আছে? তো এখানেই ডিসকাস করে দিই সলিড স্টেট ফার্মেন্টেশনে ইউজড ফার্মেন্টার কি কি ফার্মেন্টার ইউজ করা হয়, যেখানে আমরা সলিড সাবস্টেন্স, রাইস ব্র্যান অর তোমার হুইট ব্র্যান এক্সেট্রা কি ইউজ করছি ফর দ্য প্রোডাক্ট ফর্মেশন। তো সলিড স্টেট ফার্মেন্টেশনের আমরা বললাম হচ্ছে বেসিক আইডিয়া, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন। নেক্সট পড়বো হচ্ছে সলিড স্টেট ফার্মেন্টার্স। solid state fermenters.
fermenters also called bioreactors. So SSF for the solid state fermentation, different types of fermenters, solid state fermenters are used. Basically, four types. Four types of fermenters are used. Number one, type number one. আচ্ছা, টাইপিংটা কি বেসিসে আমি একটু বলে দিই। The typing of the fermenters or bioreactors depending on aeration and agitation strategy. Aeration and agitation strategy. অলরেডি বলে এসেছি দুটো লিমিটিং প্রবলেম, মানে লিমিটিং ফ্যাক্টর বলতে পারি এসএসএফ এ। একটা হচ্ছে এয়ারেশন, এয়ারেশনটা লিমিটিং বলবো না, এয়ারেশনটা ভালোই হয়, বাট হোমোজেনাইজেশনের প্রবলেম, যেটাকে আমরা বলবো হচ্ছে এজিটেশন দিয়ে হোমোজেনাইজ করার চেষ্টা করব। সো বেসড অন দিস টু স্ট্র্যাটেজি, এয়ারেশন এন্ড এজিটেশন স্ট্র্যাটেজি, সলিড স্টেট ফার্মেন্টারের টাইপিং। নাম্বার ওয়ান, সাবস্ট্রেট বেড is not forced, substrate bed is not forced, aerated and remain static or agitated infrequently. মানে কি বলছি এখানে, এখানে আমরা সাবস্ট্রেটে মাইক্রোবস অ্যাড করে আর কিছুই করছি না, এয়ারেশন ফোর্স এয়ারেশন তো করছি না, ঠিক আছে, অ্যান্ড স্ট্যাটিক কন্ডিশনে রেখে দিয়েছি, কোনো এজিটেশনও করছি না। সো ফার্স্ট টাইপ অফ ফার্মেন্টার যেখানে কোনো রকম এজিটেশনও করা হয় না, এয়ারেশনও করা হয় না, মাইক্রোব নিজের মতো করে গ্রো করে অ্যান্ড প্রোডাকশন দিয়ে দেয়, ঠিক আছে। অ্যান্ড যদি এজিটেট করা হয় সেটা ইনফ্রিকুয়েন্টলি, মানে খুব কম টাইমের জন্য, বা না করা হলেও চলে যায়, ঠিক আছে। দ্যাট টাইপ অফ এসএসএফ ফার্মেন্টার ইজ টাইপ গ্রুপ ক্যাটাগরি 1। তো এর আন্ডারে পড়ছে হচ্ছে ট্রে বায়োরিঅ্যাক্টর, example, and bed system bioreactor, নোটস এর ডায়াগ্রাম থাকবে, আমি একটু ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করছি। দেখো, ভেরি সিম্পল বেসিক অ্যারেঞ্জমেন্ট, কোনো মানে কমপ্লিকেশন নেই। ফার্স্ট এরটা ট্রে বায়োরিঅ্যাক্টর, এটা বক্সের মতো জায়গা যেখানে ট্রে থাকবে, অ্যান্ড ট্রে এর ওপর সলিড স্টেট মানে সলিড ফার্মেন্টারের কন্টেন্টটা থাকবে, আর মাইক্রোবস অ্যাডিশন থাকবে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রে, রো অফ ট্রে। তো বেসিক একটা অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে এয়ার পাস করছে, অটোমেটিক্যালি পাস করছে, কোনো আমরা ফোর্স এয়ার দিচ্ছি না, গ্যাপ আছে, তোমার হোল আছে যেখান থেকে এয়ার পাস করছে, এন্ড আফটার ফার্মেন্টেশন এয়ার আউট হচ্ছে, এয়ার ইন এয়ার আউট। সো একদম সিম্পল বেসিক অ্যারেঞ্জমেন্ট, টাইপ ক্যাটাগরি নাম্বার 1, ট্রে বায়োরিঅ্যাক্টর। বেড সিস্টেমটাও একই, ওখানে শুধু ট্রে, এখানে আমরা দেখেছি রো অফ ট্রে আছে, ওখানে আছে বেডের মতো করে, যেমন ম্যাট্রিক্স এর বেড থাকে, বেডের মতো থাকে। তো সেম অ্যারেঞ্জমেন্ট, কোনো ফোর্স এয়ারেশন আমরা দেব না। ক্যাটাগরি 1 ক্লিয়ার কিনা বলবে, আইডিয়া? হ্যাঁ স্যার। ওকে, নাম্বার 2, category number 2, substrate bed is forced aerated but remains static
তো সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে, আমরা বলেছি অল টাইপিংটা বেসড অন এজিটেশন এন্ড এয়ারেশন স্ট্র্যাটেজি। তো টাইপ নাম্বার 2 টা হচ্ছে, এখানে আগেরটায় তো এজিটেশনও করছিলাম না, এয়ারেশনও দিচ্ছিলাম না, নর্মাল আমরা ট্রের মধ্যে রেখে দিয়ে ফার্মেন্টেশন রান করাচ্ছি। এখানে আমাদের এয়ার দিতে হচ্ছে, তার মানে এখানে যে মাইক্রোবসটা ইউজ হবে ডিউরিং দ্য ফার্মেন্টেশন টাইম নিডস মোর এয়ার ডিউ টু দেয়ার গ্রোথ, মানে এরোবিক আর কি। তো এই জায়গায় কি করতে হবে, তোমাকে এয়ারেশন দিতে হবে, বাট স্ট্যাটিক করে রেখেছি, কোনো এজিটেশন সিস্টেম আমরা রাখিনি, মানে পুরো কন্টেন্টটা স্ট্যাটিক কন্ডিশনেই থাকবে। তো টাইপ 2 ক্যাটাগরির মধ্যে এক্সাম্পলে পরে হচ্ছে প্যাকড বেড বায়োরিঅ্যাক্টর। এটা একটা পপুলার কোশ্চেন, প্যাকড বেড বায়োরিঅ্যাক্টর। প্যাকড বেড বায়োরিঅ্যাক্টর সেকেন্ড তোমার এক্সাম্পলে পড়বে, মানে সেকেন্ড ক্যাটাগরির এক্সাম্পলে পড়বে। এয়ার পাস করে, এজিটেশন থাকে না, বেডটা কম্প্যাক্টই থাকে, বাট এয়ার পাস করে চলে যায়। একটু ডায়াগ্রাম আমি দেখাই। কলমের মতো সিস্টেমটা এটা। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল জ্যাকেট। এখানে প্যাকেজিং ম্যাটেরিয়ালটা থাকে ওয়েল ডেন্স প্যাকেজিং ম্যাটেরিয়াল, এই জন্য প্যাকড বেড, বেডটা পুরো প্যাকড উইথ সলিড সাবস্টেন্স, ঠিক আছে। আর এয়ারটাকে এই জায়গা থেকে পাস করানো হয় ফোর্সফুলি, তার মানে এয়ার পাম্প লাগবে যে কি করবে, এয়ারটাকে পাস করাবে, বাট তোমার কন্টেন্টের কোনো চেঞ্জ হবে না, ইনসাইড প্যাকেজিং কন্টেন্টের কোনো চেঞ্জ হবে না, স্ট্যাটিকই থাকবে, কোনো মিক্সিং হবে না। মিক্সিং মিন্স যে কন্টেন্ট গুলো এরকম ভাবে ঘোরাফেরা করবে এরকম নয়, ঠিক আছে। প্যাকিং কন্টেন্টই থাকবে, বাট এয়ারটাকে আমি পাস করাবো, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি নাম্বার 2। কেন এটা করাচ্ছি, বিকজ মাইক্রোবস নিড গুড এয়ারেশন। এইখানে যে আমি মাইক্রোবসটা গ্রো করাতে পারবো, সেই মাইক্রোবসটা হচ্ছে এরোবিক মাইক্রোবস এন্ড নিড মোর এয়ারেশন। এই জায়গায় সলিড স্টেট ফার্মেন্টেশন টাইপ 1 এ এখানে ফ্যাকাল্টেটিভ মাইক্রোবস গুলো মেনলি গ্রো করবে। অবভিয়াসলি মানে ফ্যাকাল্টেটিভ মানে কি, এরা এরোবিকেও চলবে অ্যানারোবিক থাকলেও চলবে, কারণ এদের অত এয়ার এর প্রয়োজন নেই, মানে এয়ার নট আ নেসেসারি থিং। তো সেখানে হচ্ছে টাইপ 1 এ চলে যাবে, ট্রে বায়োরিঅ্যাক্টরই চলে যাবে। বাট আমার যদি মাইক্রোবস এরোবিক হয়, আমি সলিড স্টেট ফার্মেন্টেশন করাতে চাই, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড ক্যাটাগরি ফলো করব, যেখানে আমরা এয়ার পাস করাবো, আদারওয়াইজ মাইক্রোবস একটা টাইমের পর এয়ার পাবে না, গ্রোথ বন্ধ করে দেবে। বলবে? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার। নাম্বার 3, ক্যাটাগরি নাম্বার 3, category number 3, substrate bed is not forced aerated, is not forced aerated, but frequently agitated, but frequently agitated, frequently or continuously লিখলেও বেটার হতো, continuously agitated। থার্ড ক্যাটাগরিটা দেখো, থার্ড ক্যাটাগরিতে এয়ার এর দরকার নেই অতটা, বাট এখানে দরকার হচ্ছে এজিটেশন। এজিটেশন মানে হচ্ছে একটা ওয়েল মিক্স তোমার কন্টেন্ট। তো মিক্সিং যখন দরকার হবে আমার, ওয়েল কন্টেন্ট মিক্সিং, দেন আমি থার্ড ক্যাটাগরি অফ ফার্মেন্টার, সলিড স্টেট ফার্মেন্টার ইউজ করব, যেখানে এয়ারেশন দরকার লাগছে না, এখানে এয়ারেশন দিচ্ছিও না আমরা ফোর্সফুলি, নর্মাল এয়ারেশন থাকলেই এনাফ, অ্যান্ড এজিটেশন করতে হবে কন্টিনিউয়াসলি। এবার এজিটেশন করার জন্য অবভিয়াসলি আমাকে একটা সিস্টেম দিতে হবে যে কি করবে, পুরো কন্টেন্টটাকে ওপর নিচ করাবে, মানে আপসাইড ডাউন করাবে, ঠিক আছে। তাহলে এই টাইপ অফ বায়োরিঅ্যাক্টরের এক্সাম্পলে যখন দেখবে একটা স্টারার রড থাকে, কি নাম, স্টারার রড। স্টারার রড মানে কি, ও পুরো জিনিসটাকে কন্টেন্টটাকে আপ ডাউন করাবে, যাতে একটা মিক্সিং চলে। আর রোটেটিং ড্রামও থাকে। তো অন দ্যাট বেসিস কি টাইপ অফ তোমার মানে ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, তোমার দু রকমের বায়োরিয়েক্টর, একটা হচ্ছে রোটেটিং ড্রাম, আর একটাকে বলে হচ্ছে স্টারার ড্রাম।
স্টারার ড্রাম বায়োরিঅ্যাক্টর। রোটেটিং ড্রামটা মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা হচ্ছে ওই বিল্ডিং যখন তৈরি হয়, মশলা মাখায় যে মেশিনটা দেখতে পাও, ওরকম ভাবে ঘুরছে, মশলাগুলো ফেলছে আর সুন্দরভাবে মিক্স হয়ে বেরিয়ে চলে আসছে আফটার 1 মিনিট 2 মিনিট ওরা ওটা ঘোরায় জিনিসটাকে বের করে নি। তো ওই যে কনক্রিট মিক্সচারটা হয়, তো ওরকম একটা ব্যাপার। ড্রামটা কন্টিনিউয়াসলি রোটেট করবে, সলিড কন্টেন্ট গুলো ওয়েল মিক্সড হবে, অ্যান্ড ফার্মেন্টেশন যতক্ষণ চলছে রোটেশন ততক্ষণ চলবে। আর স্টারার কি আছে? স্টারার হচ্ছে, আমি অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি, এই কন্টেন্ট বা বক্সের মধ্যে একটা রড দেওয়া আছে, ওই রডটা কি করছে? কন্টিনিউয়াসলি ঘুরছে। এটা হচ্ছে ড্রাম। কন্টেন্ট সলিড স্টেট কন্টেন্ট, এখানে কোনো স্টারার রড নেই, এখানে পুরো ড্রামটা রোটেট করা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার রোটেটিং ড্রাম সিস্টেম। আর স্টারারটা হচ্ছে এরকম, কন্টেন্ট মিক্সচার, একটা রড প্লেসড করা আছে, এই যে এটা হচ্ছে তোমার স্টারার রড, এটাকে রোটেশন করাতে হয়, তাহলে কি হবে? কন্টেন্ট মিক্সচারটা ওয়েল তোমার মিক্সড হবে। ঠিক আছে, তো দ্যাটস দ্য থার্ড ক্যাটাগরি। বলবে ঠিকঠাক? নাম্বার 4-এ যাই, ক্যাটাগরি নাম্বার হ্যাঁ 4। স্যার। ক্যাটাগরি নাম্বার 4 কি হবে এখানে? তাহলে অল টাইপ মোটামুটি আমরা পেয়ে গেছি, একটাই কোনোটাই ইউজ করছি না, আর একটাই হচ্ছে দেখেছি আমরা শুধু এয়ারেশন ইউজ করছি, আর একটা হচ্ছে এজিটেশন ইউজ করছি। তাহলে ফোর্থ ক্যাটাগরিটা কি হতে চলছে? দুটোই ইউজ করবো, এয়ারেশনও ফোর্স দেবো অ্যান্ড এজিটেশন সিস্টেমও রাখবো। সেটা হচ্ছে আমার টাইপ নাম্বার 4, সলিড স্টেট ফার্মেন্টারের টাইপ। সাবস্ট্রেট বেড is forced aerated and frequently and continuously agitated. Frequently or continuously agitated. এখানে এক্সাম্পল হচ্ছে ফ্লুইডাইজড বেড রিঅ্যাক্টর। ফ্লুইডাইজড বেড রিঅ্যাক্টর, এইখানে মানে এই ফ্লুইডাইজড বেড রিঅ্যাক্টরে যেটা হয়, ফোর্স অফ এয়ার আলটিমেটলি মিক্সচারটাকে কন্টেন্ট করাবে, কোনো স্টারার রড দেওয়া থাকে না, এয়ারটাকে এত ফোর্সে মানে প্রেসার দিয়ে পাঠানো হয়, এয়ারই কি করবে? কন্টেন্টকে মিক্স করাবে। ঠিক আছে, আমরা প্যাকড বেডে দেখেছিলাম যে এয়ার পাস করাচ্ছি বাট নট দ্যাট প্রেসারে যেখানে তোমার ডিস্টার্ব হয়ে যাবে, মানে সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে, সলিড কন্টেন্ট গুলো ডিস্টার্ব হবে, বাট এখানে কিন্তু সলিড কন্টেন্ট ডিস্টার্ব হবে অ্যান্ড প্রেসার অফ এয়ার আলটিমেটলি মিক্সিং করাবে। ঠিক আছে, এর জন্য আমরা বলছি ফ্লুইডাইজ স্টেটে আছে, মানে অ্যাকচুয়ালি তো সলিড কন্টেন্ট, বাট ওটাকে ফ্লুইডাইজ বলছি কেন? ফ্লুইডাইজ মিন্স অল টাইম ওই প্রেসারের জন্য কন্টেন্ট গুলো কন্টিনিউয়াস মিক্সিং এ থাকছে। ঠিক আছে, দ্যাটস কল ফ্লুইডাইজ বেড রিঅ্যাক্টর। তো ইট প্রোভাইড কন্টিনিউয়াস এজিটেশন উইথ ফোর্স এয়ার। Continuous agitation with forced air. বলো, সিস্টেমটা হচ্ছে এরকম,
অনেকটা টি শেপের মতো। এখানে স্লিট আছে, ঠিক আছে, এখান থেকে এয়ার পাস করানোর জায়গা আছে। কন্টিনিউয়াসলি আমরা হাই প্রেসার অ্যাড করব, অ্যান্ড কন্টেন্ট গুলো কন্টিনিউয়াসলি মুভ করবে, এজিটেট করবে, মিক্সিং হবে। এখান থেকে এয়ার বেরোনোরও জায়গা আছে। তো এরকম একটা সিস্টেম যেখানে আমরা এয়ারের প্রেসারে মিক্সিং করাবো। ফোর্থ সিস্টেম, স্যার অ্যাজিটেশনটা কোথায় হচ্ছে? এজিটেশন। এজিটেশন হচ্ছে এয়ার প্রেসারে। এজিটেশনের জন্য আলাদা করে রড দেওয়াই যায়, রড দিয়েও করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লুইডাইজ বেড। তো আর একটা নাম আছে ফ্লুইডাইজ বেড, স্টারার বেড। স্টারার বেড, এখানে কিন্তু স্টারার দিয়ে ব্যাপারটাকে এজিটেশন করা হয়, ঠিক আছে। আর ফ্লুইডাইজ বেডে এয়ারের প্রেসারই আলটিমেটলি মিক্সিং করা আছে। এজিটেশন ইজ ডান বাই এয়ার প্রেসার। তো এয়ারের প্রেসারেই জিনিসটা মিক্সিং, কন্টেন্টটা মিক্স হচ্ছে, তো এজিটেট হচ্ছে উইথ দ্য হেল্প অফ এয়ার। মানে আলাদা করে আর রড দেওয়া হয় না। দেওয়াও যেতে পারে, তখন আমরা বলবো স্টারার বেড। আর যদি না দিই তাহলে অন দি এয়ারের প্রেসারেও করা যেতে পারে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। স্যার আপনি বললেন প্যাক বেড বায়োরিয়েক্টর, যেটা ওটা ইম্পর্টেন্ট, ওখান থেকে মানে কি রকমের কোশ্চেন দেবে এটা? এই যে এখানে কোশ্চেন একদম ধরে তোলা, প্যাক বেড বায়োরিয়াক্টর শর্ট নোটস, ঠিক আছে। এখানে আলাদা করে কোনো ট্রিক্স মার্কা কোশ্চেন নেই, এখানে একদম ধরে চাঙ্ক কোশ্চেন তুলে দেবে, শর্ট নোটস। ঠিক আছে। এটাও তো দেয় ফ্লুইডাইজ বেড বায়োরিয়াক্টর শর্ট নোটস, 2 মার্কস, 3 মার্কস, 2.5 মার্কস, এরকম। তাহলে আমরা আইডিয়া পেলাম সলিড স্টেট ফার্মেন্টেশন কখন করব, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, কোথায় অ্যাপ্লাই করব, আর কি টাইপ অফ ফার্মেন্টার ইউজ হয়। নেক্সট আসবো হচ্ছে মোর পপুলার, দ্যাট ইজ সাবমার্জ টাইপ লিকুইড স্টেট ফার্মেন্টেশন, সাবমার্জড ফার্মেন্টেশন। Submerged fermentation. So this method of manufacturing biomolecules, in which submersion of microbes in aqueous solution, microbes in aqueous solution, which contain all the nutrients for microbe growth, which contain all the nutrients for microbe growth. তো সলিড স্টেট আর লিকুইডে বা সাবমার্জ ফার্মেন্টেশনের ক্লিয়ার কাট ডিফারেন্স। এখানে অ্যাকোয়াস সলিউশনে মাইক্রোবস কে সাবমার্জ কন্ডিশনে রাখা হয়, মোস্ট পপুলার, অল দি নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল করানো হয় ফর দেয়ার গ্রোথ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যাব। অ্যাডভান্টেজেস ফর submerged fermentation. Number one, measure of parameter, very easy to measure, parameter.
প্যারামিটার মানে কি কি প্যারামিটার মেনলি চেক করতে হয় ডিউরিং ফার্মেন্টেশনে? পিএইচ, টেম্পারেচার, অক্সিজেন কনসেন্ট্রেশন। পিএইচ, টেম্পারেচার অ্যান্ড অক্সিজেন কনসেন্ট্রেশন। তোমাদের দেখবে এই ইউনিটের এন্ডের দিকে এই ব্যাপারটা লেখা আছে, মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ দি ডিফারেন্ট প্যারামিটার। তো এটা আমরা লিকুইড স্টেটেই করতে পারি ভেরি ইজিলি। অ্যান্ড কিভাবে করা হয়, কোন ডিভাইস নেওয়া হয় বা ইনস্ট্রুমেন্ট নেওয়া হয়, ডিসকাস করবো ল্যাটার। তো প্যারামিটার চেক, প্যারামিটার মেনটেন, ইজিলি ডান, যেটা আমরা দেখেছিলাম তোমার সলিড স্টেটে প্রবলেম। নাম্বার 2, হোমোজেনাইজেশন, বেস্ট হোমোজেনাইজেশন অ্যাচিভড। Number 3, purification, easier. পিউরিফিকেশন মানে হচ্ছে প্রোডাক্টকে, যখন আমরা প্রোডাক্টকে আইসোলেট করব, পিউরিফাই করব, দ্যাট মিনস আমাদের তো প্রোডাক্ট তৈরি হবে হান্ড্রেডস অফ প্রোডাক্টস এর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট, সেটাকে আইসোলেট করতে হবে, পিউরিফাই করতে হবে। দ্যাট ইজ ভেরি ইজি ইন কেস অফ তোমার লিকুইড স্টেট। মানে এটা অ্যাকচুয়ালি ডিএসপি কে ইমপ্রুভ করাচ্ছে, ডাউনস্ট্রিম প্রসেসিং, যেটা আছে তোমাদের নেক্সট ইউনিটেই, আই থিঙ্ক নেক্সট বা তারপরের ইউনিটে, ডাউনস্ট্রিম প্রসেসিং কে ইমপ্রুভ করাচ্ছে। নাম্বার 4, মেনটেনেন্স ইজি, ইজি মেনটেনেন্স। সাম অ্যাডভান্টেজেস, যেগুলো সলিড স্টেটে ডিসঅ্যাডভান্টেজ ছিল, এখানে অ্যাডভান্টেজ আসবে। তার মানে আমাকে যদি কোশ্চেনে ডিফারেন্স দেয়, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য সলিড স্টেট ফার্মেন্টেশন অ্যান্ড দ্য সাবমার্জ ফার্মেন্টেশন, আমি কিন্তু এই পয়েন্ট গুলো তুলতে পারবো। ঠিক আছে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এর পয়েন্ট গুলো। অ্যান্ড আমি মাল্টিপল নাম্বার, মানে 5, 6, 7, 8 এরকম এতগুলো আমরা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবো বাই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলোকে চেক করে। ডিসঅ্যাডভান্টেজ, দেখো যেগুলো সুবিধা ছিল সলিড স্টেট ফার্মেন্টেশনে, সেগুলো হচ্ছে এখানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। মিনস হাই কস্ট, মেনটেনেন্স ইজি, বাট বাট হাই কস্ট ইনভলভ, ইলেকট্রিসিটি খরচ আছে মেনলি। নাম্বার 2, চান্স অফ কন্টামিনেশন, চান্স অফ কন্টামিনেশন হাই। Number 3, complex fermentation equipment, complex fermentation equipment। এটা তো অবভিয়াসলি যখন আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব বায়োরিঅ্যাক্টরের ডিফারেন্ট কম্পোনেন্ট, দেখবে ইচ অফ দা কম্পোনেন্টস আর ডিফারেন্ট, মানে 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 গুড ইঞ্জিনিয়ারিং লাগবে, তবে গিয়ে কম্পোনেন্টটা মেক করা হয়েছে এন্ড কম্পোনেন্টের স্পেসিফিক ফাংশন আছে। তাহলে একটা কমপ্লেক্স কম্পোনেন্ট সিস্টেম কাজ করে সাবমার্জডে, বাট রেজাল্ট তো বেটার দেয়। আর নাম্বার 4 হচ্ছে ফোমিং ইস্যু। ফোমিং ইস্যু, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ সাবমার্জ ফার্মেন্টেশন চেক করবে। ক্লিয়ার? অ্যাপ্লিকেশনে যাই। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ সাবমার্জ ফার্মেন্টেশন। Application of submerged fermentation, widely used method, আগেও বলছি এখনো বলছি এবং ইন ফিউচারও থাকবে। সলিড স্টেট ফার্মেন্টেশনে আমরা ট্রাই করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল করার, বাট সব মাইক্রোবস গ্রো করতে চাইবে না,
but liquid method is much helpful method and long term মানে লং মানে ফার্মেন্টেশন আমি যদি অনেকক্ষণ লং রান করতে চাই তখন আমাদের লিকুইড ফার্মেন্টেশন ইউজ করতে হয়, সলিড স্টেট পারবো না কারণ প্যারামিটার কন্ট্রোল করতে পারবো না। তো সাবমার্জ ফার্মেন্টেশন widely used method for the production of enzymes, production of enzymes widely used method production of organic acid। এখন তো চেষ্টা করা হচ্ছে এসএসএফ এ গ্রো করানো এন্ড অর্গানিক অ্যাসিড প্রোডাকশনে আমরা বলেছি এসএসএফ বেস্ট। আর ঠিক আছে এসএসএফ বেস্ট বাট স্টিল অর্গানিক অ্যাসিড স্টিল আমরা প্রোডিউস করি হচ্ছে সাবমার্জ স্টেটেই প্রোডিউস করি। অ্যালকোহল ম্যানুফ্যাকচারিং, অ্যাপ্লিকেশন নেক্সট যাবো হচ্ছে টাইপ সাবমার্জ ফার্মেন্টেশন different types submerged fermentation we can divide into three categories. Number one, batch fermentation. Number two, continuous fermentation. And number three, fed batch fermentation. Batch fermentation, continuous fermentation and fed batch fermentation. আমি যদি তোমাদের মানে সেমিস্টার 2 পড়িয়ে থাকি তাহলে তো 2 না 3 পড়িয়ে থাকি তাহলে তো মাইক্রোবিয়াল ফিজিওলজি ওই পার্টটায় আমি বলে দিয়েছিলাম যে ব্যাচ গ্রোথ আর কন্টিনিউয়াস গ্রোথ কি। সো কেউ যদি আনসার করো ট্রাই করো, আদারওয়াইজ আমি বলছি ফেড ব্যাচটা এখানে নিউ কনসেপ্ট। ব্যাচ গ্রোথ কন্টিনিউয়াস গ্রোথ মিন্স ব্যাচ গ্রোথের ক্ষেত্রে মানে একবারই নিউট্রিয়েন্ট দেওয়া হচ্ছে, ও যা গ্রো করলো করলো, আর কিছু ঝামেলা থাকছে না। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা মেনটেন করে বারবার দিতে থাকছি নিউট্রিয়েন্ট, এটাই। নিউট্রিয়েন্ট অ্যাড করে যাচ্ছ আর কিছু করছো কি না আর যে কন্টিনিউয়াস টক্সিক নিউট্রিয়েন্ট? ওটা হ্যাঁ একটু বাদ দিই। ওকে, মানে কন্টিনিউয়াস গ্রোথের তাহলে মানে হেলথ নেসেসিটি কি, অ্যাডভান্টেজটা কি? মানে কন্টিনিউয়াসলি গ্রোথ করে যাবে, এটাই। হ্যাঁ মানে কোন স্টেটে রাখছি আমি সেলকে, কোন ফেজে রাখার চেষ্টা করছি কন্টিনিউয়াসে? মানে ওকে লগ লগ ফেজ। থেকে স্টেশনারি লগ ফেজে রাখার ফেজে। চেষ্টা করছি। হ্যাঁ মানে আমার মেনলি প্রোডাক্ট তো লগ ফেজেই দেবে সেল, যখন সেল অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভলি মেটাবোলাইজ, অ্যাক্টিভলি গ্রোয়িং স্টেট, দ্যাট ইজ দ্য লগ ফেজ অর দ্য এক্সপোনেনশিয়াল ফেজ। এন্ড এই ফেজেই তো আমাকে প্রোডাক্ট দেবে। তো আমি যদি প্রোডাক্টের ইল্ড এন্ড কোয়ান্টিটি বাড়াতে চাই আমাকে এক্সটেন্ডেড পিরিয়ড অফ দি লগ ফেজকে মেনটেন করতে হবে। বাট ব্যাচ গ্রোথ is not sufficient. Batch growth এ only some generation of the maintain থাকবে log phase, after that ও stationary তে চলে যাবে, because আমরা জানি ব্যাকটেরিয়া গ্রোথ ফেজ হচ্ছে তোমার আফটার লগ এ স্টেশনারি ঢুকে যাবে। and স্টেশনারি থেকে সেইভাবে প্রোডাক্টটা আমরা পাবো না। তাহলে আমি যদি এক্সটেন্ডেড অ্যামাউন্ট মানে অ্যাজ মাচ অ্যাজ আই নিড, যতক্ষণ আমি চাইছি লগ ফেজকে আমি মেনটেন করতে চাই, তাহলে আমাকে কন্টিনিউয়াস গ্রোথে নিয়ে যেতেই হবে, দ্যাটস কল কন্টিনিউয়াস ফার্মেন্টেশন। ঠিক আছে, তো দুটো সিস্টেম ইউজ হয় দেখেছো, একটা হচ্ছে তোমার টার্বিডোস্ট্যাট আর একটার নাম হচ্ছে তোমার বলে গেলাম কি, কেমোস্ট্যাট। কেমোস্ট্যাট এন্ড Chemostat. টার্বিডোস্ট্যাট। হ্যাঁ কেমোস্ট্যাট এন্ড টার্বিডোস্ট্যাট, তো এখানেও সেম গল্প আসবে, এখানেও সেম কোশ্চেন আসবে, কেমোস্ট্যাট টার্বিডোস্ট্যাট এর মধ্যে ডিফারেন্স কি। তো আসি ওয়ান বাই ওয়ান। ব্যাচ ফার্মেন্টেশন, ব্যাচ ফার্মেন্টেশন হিয়ার মাইক্রো অর্গানিজমস microbes are inoculated, microbes are inoculated into fixed volume
into fixed volume of culture, fixed volume of medium. মানে প্রায়র ব্যাকটেরিয়া বা প্রায়র মাইক্রোবস গ্রোথ যে মিডিয়ামটা আমরা প্রিপেয়ার করেছি, দ্যাট কন্টেন্ট অফ নিউট্রিয়েন্টস আলটিমেট, এরপরে আমরা নতুন করে কিছু অ্যাড করব না। নো ফ্রেশ মিডিয়ামস আর অ্যাড ইনটু দ্য ব্যাচ কালচার সিস্টেম। ক্লিয়ারলি লিখে দেবো, নো ফ্রেশ মিডিয়ামস আর অ্যাড অ্যাডেড। অ্যান্ড তাহলে ব্যাচ ফার্মেন্টেশনে কি হবে, নিউট্রিয়েন্ট কনজিউমড হবে, একটা টাইমে নিউট্রিয়েন্ট এক্সস্ট করবে, মানে ডেথ ফেজে ঢুকবে। নিউট্রিয়েন্ট কনজিউমড and products of the growth accumulates, followed by death. Death phase. So batch fermentation, single addition of the nutrients, nutrient addition followed by nutrient utilization by the microbes, after utilization nutrient exhaust and death phase চলে যাবে, মানে fermentation stopped, fermentation একটা টাইমে ক্যাপিং হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে। ব্যাচ ফার্মেন্টেশনে আমি নিউট্রিয়েন্ট যত অ্যামাউন্টে রাখবো সেটার বেস করে ফার্মেন্টেশনের টাইম বা ডিউরেশন কন্ট্রোল হবে, ঠিক আছে। সিঙ্গেল অ্যাডিশন হবে, ফিক্সড ভলিউম অফ মিডিয়াম অ্যাড হবে, কোনো ফ্রেশ নিউট্রিয়েন্ট অ্যাড করা যাবে না, করব না আর কি। তাহলে ব্যাচ ফার্মেন্টেশনে ব্যাকটেরিয়াল গ্রোথ যদি দেখি, ল্যাগ থেকে লগ, লগ থেকে স্টেশনারি, আর স্টেশনারি থেকে ডেথ। ব্যাচ ফার্মেন্টেশন কিছু জায়গায় অ্যাডভান্টেজিয়াস, ইয়েস অ্যাডভান্টেজিয়াস। সিম্পল প্রসেস ব্যাচ ফার্মেন্টেশন, কোনো এক্সট্রা অর্ডিনারি বা কোনো তোমার এক্সপার্টিজ দরকার লাগে না ব্যাচ ফার্মেন্টেশন রান করাতে গেলে। সিম্পল প্রসেস অ্যাডভান্টেজ। সিম্পল। সেকেন্ড অ্যাডভান্টেজ ব্যাচ ফার্মেন্টেশনের হচ্ছে কন্টামিনেশনের চান্স বেশি না কম, কন্টামিনেশনের চান্স বেশি না কম ব্যাচ ফার্মেন্টেশনে? কম। কম। কেন? এখানে নতুন করে ফ্রেশ মিডিয়াম অ্যাড করা হচ্ছে না, অ্যান্ড আবার নিউট্রিয়েন্ট তোমার ওয়েস্ট প্রোডাক্ট রিমুভালের কোনো ঝামেলা নেই। তার মানে এটাকে আমরা বলি ক্লোজ ফর্ম অফ ব্যাকটেরিয়াল গ্রোথ, ক্লোজড গ্রোথ বলি। তো এখানে তোমার মিনিমাল চান্স অফ কন্টামিনেশন, মিনিমাল চান্স অফ কন্টামিনেশন। And third, no expertise needed. Do not need expertise. Batch fermentation. Clear? Type number 2 এ যাব, continuous fermentation. Type number 2 এ যাব, continuous fermentation. Here exponential growth maintained for extended time. Exponential growth of microbes maintained in the fermenter for prolonged time. For prolonged time. So মেনটেন করার জন্য এখানে কি করা হয়, ফ্রেশ মিডিয়া অ্যাডেড কন্টিনিউয়াসলি, ফ্রেশ মিডিয়া
added continuously, and waste product or toxin product remove continuously. And that's the term called continuous fermentation. Continue addition of nutrient, continue release of the waste product, ultimately maintain log phase for the prolonged time. বিকজ আমরা যদি দেখি লগ থেকে স্টেশনারি ফেজে ব্যাচ ফার্মেন্টেশনে গেল কেন, ডিউ টু নিউট্রিয়েন্ট এক্সস্ট, নিউট্রিয়েন্ট নেই মিডিয়াতে, অ্যান্ড ডিউ টু ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকুমুলেশন দ্যাট ইজ ভেরি টক্সিক ফর দ্য সেল, দ্যাটস ওয়াই সেল স্টেশনারি মানে লগ ফেজ ছেড়ে স্টেশনারিতে গেছে। তো আমি যদি এই দুটো সিস্টেমকে মানে এই দুটো ফ্যাক্টরকে জাস্ট অপোজ করে দিতে পারি, রিভার্স করে দিতে পারি, দ্যাট মিনস আমাদের নিউট্রিয়েন্ট এক্সস্ট হচ্ছিল, আমরা কন্টিনিউ নিউট্রিয়েন্ট অ্যাড করে যাবো, আমাদের ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট করছিল, ওয়েস্ট প্রোডাক্টকে রিলিজ করে দেবো। যদি এটা আমি করতে পারি, লগ ফেজ এক্সটেন্ডেড টাইম অব্দি মেনটেন হবে কি হবে না? হবে স্যার। তো এই দুটো ফ্যাক্টরই এখানে কন্ট্রোল করা হয়। এর কোশ্চেন হচ্ছে কিভাবে কন্ট্রোল করা হয়। এতটাই কি ইজি কন্ট্রোল করা? না, এতটাও ইজি নয়। ঠিক আছে, তো কন্টিনিউয়াস কালচার সিস্টেম নট আ ইজি টাস্ক, মানে একটা লেম্যানের জন্য ভেরি ডিফিকাল্ট। যারা এক্সপার্টিস তাদের তো অবভিয়াসলি ওটাই করে যাচ্ছে, কন্টিনিউয়াস কালচার সিস্টেম মেনটেন করে যাচ্ছে, বাট নট ফর দি লেম্যান, নট ফর দি বিগিনার্স। বিকজ কন্টিনিউয়াস কালচার সিস্টেমে তুমি কখন ফ্রেশ মিডিয়া অ্যাড করবে, কত স্পিডে অ্যাড করবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ক্যালকুলেটিভ। মানে এখানে আমরা কন্টিনিউয়াস ফার্মেন্টেশনের জন্য দুটো সিস্টেম ইউজ করে থাকি, একটার নাম হচ্ছে কেমোস্ট্যাট, আর একটার নাম হচ্ছে টার্বিডোস্ট্যাট। দুটো সিস্টেমেরই কাজ হচ্ছে কি, কন্টিনিউয়াসলি মেনটেন করে যাওয়া মাইক্রোবস কে প্রলং কন্ডিশন, exponential growth, log phase growth, prolonged log phase growth maintenance, both system turbidostat as well as chemostat। এবার যদি আমরা ওয়ার্ডটাকে ভালো করে চেক করি, দুটো ওয়ার্ডকে চেক করো। ফার্স্টের ওয়ার্ডটা কি বলছি আমরা? কেমোস্ট্যাট। ব্রেক করো, কোন জিনিসটাকে আমি স্ট্যাটিক রাখবো? কেমোস্ট্যাট বলেছে, স্ট্যাট মিন্স স্ট্যাটিক, কেমো ওয়ার্ডটা মিন্স কি মাথায় আসছে? কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। কেমো ওয়ার্ডটা মিন্স কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। মানে আমি যখন আমি একটা বিকারে বা একটা ভেসেলে যখন আমরা মিডিয়াম নিয়েছিলাম ফার্স্ট টাইম, একদম গ্রোথের টাইমে, যে কন্টেন্ট ছিল মিডিয়া কন্টেন্ট, আমি যদি অ্যাজ ইট ইজ ওটাকে মেনটেন করতে পারি, দ্যাট ইজ আমি যদি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে পারি, আমাদের লগ ফেজ এক্সটেন্ডেড হবে কি হবে না? কি বলতে চাইছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমি যদি ভেসেলের মধ্যে ইনিশিয়াল পিরিয়ড অফ টাইমে যে গ্রোথ কন্ডিশন মেনটেন করেছিলাম, মানে নিউট্রিয়েন্ট কন্ডিশন কনসেন্ট্রেশন মেনটেন করেছিলাম, আমি যদি সেটাকে থ্রু আউট মাই জার্নি অফ দ্য ফার্মেন্টেশন মেনটেন করতে পারি, তাহলে তো আমার লগ ফেজই মেনটেন করবে। বাট এটা তো ব্যাচ গ্রোথে হয় না। ব্যাচ গ্রোথে ইনিশিয়ালি যে কনসেন্ট্রেশন থাকে, কিছুক্ষণ পর 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে কনসেন্ট্রেশন ডাউন হয়ে যাবে, হ্যাঁ কি না? হবে তো। বাট আমরা কন্টিনিউয়াস কালচারে কি করার চেষ্টা করছি ভাই? থ্রু কেমোস্ট্যাটে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ইনিশিয়াল টাইমে যেটা ছিল সেটাকে কনস্ট্যান্ট মেনটেন করার চেষ্টা করব। তো স্ট্যাটিক লিখেছি, কেমো লিখেছি। তো কেমোস্ট্যাটে মেনলি আমরা ট্রাই করি হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টকে স্ট্যাটিক কন্ডিশনে রাখা, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস স্ট্যাটিক ফেজে রাখা, স্ট্যাটিক রাখা, দ্যাটস ওয়াই আমাদের টার্মটা এসে কেমোস্ট্যাট। এবার কোশ্চেন হচ্ছে স্যার কিভাবে রাখবো কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট সেম রাখবো কি করে? কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট তো চেঞ্জ হবে, মানে কনসেন্ট্রেশন তো ডিক্রিজ করবে। এই কারণেই আমি ব্যবস্থা করে রেখেছি ওখানে কি নিউ মিডিয়া অ্যাড হবে অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ হবে, নিউ মিডিয়া অ্যাড হবে, ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ হবে। এবার কোশ্চেন হচ্ছে কত স্পিডে অ্যাড করব? দ্যাট স্পিড আলটিমেটলি ডিটারমাইন্ড বাই দ্য কমপ্লেক্স ফ্যাক্টর কল্ড ডাইলিউশন রেট, তো কত স্পিডে তুমি নিউ মিডিয়া অ্যাড করবে, ফ্রেশ মিডিয়া অ্যাড করবে এন্ড ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে ডাইলিউশন রেটের উপর, যেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে এক্সপ্রেস করি। ক্যাপিটাল ডি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই ভি।
ক্যাপিটাল ডি ইকুয়ালস টু হচ্ছে এফ বাই ভি, মানে ডি ডাইলিউশন রেট কতটা হবে এটা ডিটারমাইন করবে কি কি ফ্যাক্টর, ভলিউম তো করবেই ছেড়ে দাও, অ্যাজ ওয়েল অ্যাজ মেন ফ্যাক্টর হচ্ছে এফ। এফ কি? এফ হচ্ছে ফ্লো রেট। এফ কি? এফ হচ্ছে ফ্লো রেট। তার মানে তুমি কত স্পিডে তুমি নিউ মিডিয়া অ্যাড করে যাচ্ছ এন্ড ফ্রেশ মিডিয়া ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করছো। তুমি যদি এবার খেয়াল করে দেখো এই ডি এর ভ্যালু কেন এত বেশি ক্রিটিক্যাল, মানে ডাইলিউশন রেট কেন বেশি ক্রিটিক্যাল। যদি তুমি ডি কে বাড়িয়ে দাও, কোনো কেমোস্ট্যাটে ডি কে হাই করে দিয়েছো, ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে? আনসার করবে তো। ডি বাড়িয়ে দিয়েছো, না। কি হবে বলো তো? ডি বেড়ে গেছে মানে কি? ফ্লো রেট বেড়ে গেছে, ডি ইজ প্রপোর্শনাল টু এফ, ফ্লো রেট বেড়ে গেছে। তার মানে কন্টিনিউয়াস যে তুমি হাই স্পিডে নিউট্রিয়েন্ট অ্যাড করে যাচ্ছ আর ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ করে যাচ্ছ, ওয়েস্ট প্রোডাক্ট তো জেনারেট করতে দেবে তারপর তো রিলিজ করবে। এখানে আলটিমেটলি উইদাউট ওয়েস্ট প্রোডাক্ট মাইক্রোবিয়াল মাসই ড্রেন আউট হয়ে যাবে। হবে কি হবে না? তুমি তো টাইমই দিচ্ছ না গ্রো করার, তুমি তো স্পিড বাড়িয়ে দিয়েছো। ওদিকে কন্টিনিউ নিউ অ্যাডিশন হয়ে যাচ্ছে নিউট্রিয়েন্টের, আর এদিকে ওয়েস্ট প্রোডাক্ট তো তৈরি করার টাইম লাগবে। মানে ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট হবে বাই মাইক্রোবস গ্রোথ, তো মাইক্রোবস এর গ্রোথই টাইম দেবে না। যদি ডি বাড়িয়ে দাও তাহলে কি হবে? মাইক্রোবস ওয়াস্ট হয়ে যাবে, মাইক্রোবসই ড্রেন আউট হয়ে যাবে। তাহলে ওখানে আলটিমেটলি কোনো টাইম মানে রেজাল্টই আসবে না, ফার্মেন্টেশন প্রোডাক্টের রেজাল্টই আসবে না। সো ডি ইজ ভেরি ক্রিটিক্যাল, আর ডি কে মেনটেন করাটাও খুব ডিফিকাল্ট। অ্যান্ড ডি কে মেনটেন করা নট ফর দি বিগিনার। ডি কে আগে ক্যালকুলেট করতে হবে তোমাকে কোন অর্গানিজমে কাজ করছো, কোন মিডিয়াতে কাজ করছো, কি নিউট্রিয়েন্ট ইউজ করছো, সবগুলো কনসিডারেশন ফ্যাক্টরে আসবে, তবে গিয়ে তুমি ডি ভ্যালুটা পাবে। অ্যান্ড ডি কে ক্যালকুলেট করা দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য কেমোস্ট্যাট। তুমি যদি ডি কে ক্যালকুলেট করতে পারো তাহলে ডি কে আমি যদি অপটিমাল স্পিডে রাখি, তার মানে আমার মাইক্রোবস গ্রো করবে। মাইক্রোবস গ্রো করার টাইমে মানে যখন ও লগ ফেজ কন্টিনিউ করছে অ্যান্ড স্টেশনারিতে ঢুকবে, ঠিক সেই টাইমে আস্তে 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 নিউট্রিয়েন্টটা অ্যাড হবে আর ওয়েস্ট প্রোডাক্টটা রিলিজ হবে, মানে ওয়েল কনসেন্ট্রেশন ব্যালেন্স থাকছে। তো ডি এই কারণে ক্রিটিক্যাল ডাইলিউশন রেট। আবার তুমি যদি ডি অনেক কমিয়ে দাও তাও প্রবলেম, ডি যদি এখানে কমিয়ে দাও সেখানেও প্রবলেম। ডি কে যদি কমিয়ে দাও তাহলে তো নিউট্রিয়েন্টই আসবে না, অনেক স্লো আসবে, আলটিমেটলি মাইক্রোবসের ডেথ হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝেছো? কেমোস্ট্যাটের হালকা আইডিয়া অলরেডি জানো তোমরা, মানে পড়িয়ে এসছি, আর একবার রিপিট করে দেওয়া। সো ডি অল টাইম অপটিমালে রাখতে হবে, অপটিমাল স্পিডে, মানে নিউ নিউট্রিয়েন্ট অ্যাডিশন আর ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ এটা হবে অপটিমাল স্পিডে। আর এই ডি কে কন্ট্রোল করার জন্য এখানে একটা জিনিস তো আমি মিস করে গেলাম, এই ডাইলিউশন রেট কে কন্ট্রোল করার জন্য যে কোনো একটা নিউট্রিয়েন্ট লিমিটিং কনসেন্ট্রেশনে রাখা হয়, দ্যাটস এসেনশিয়াল ফর ব্যাকটেরিয়াল বা মাইক্রোবিয়াল গ্রোথ। মানে আমি যদি মিডিয়া প্রিপেয়ার করি কন্টিনিউয়াস কালচারে কেমোস্ট্যাটে, আমি অল নিউট্রিয়েন্টকে এক্সেস অ্যামাউন্টে রাখবো, ঠিক আছে, অল নিউট্রিয়েন্টস কে এক্সেস অ্যামাউন্টে রাখবো, একটা ক্রিটিক্যাল নিউট্রিয়েন্টকে আমরা কি রাখবো? লিমিটিং কনসেন্ট্রেশন। সেটা একটা অ্যামাইনো অ্যাসিড হতে পারে, একটা ভাইটামিনস হতে পারে, যে ভাইটামিনস বা অ্যামাইনো অ্যাসিডটা মাইক্রোবস এর গ্রোথের জন্য অ্যাবসলিউটলি নেসেসারি, সেটাকে আমরা একটু লিমিটিং কনসেন্ট্রেশন রাখবো। এটা রাখার কারণ হচ্ছে কি, ও আমাকে ডিটারমাইন করে দেবে যে কখন নিউট্রিয়েন্টের বা কতক্ষণ পর পর বা কত স্পিডে নিউট্রিয়েন্ট অ্যাডিশন করা দরকার। কারণ আমি যদি সব এক্সেসিভ আগে দিয়ে দিই উইথ দা কোনো লিমিটিং ফ্যাক্টর না রাখি, তাহলে আমি ডি ক্যালকুলেট করতে পারবো না। বলো, এই হচ্ছে কেমোস্ট্যাটের ব্যাপার। টার্বিডোস্ট্যাট, টার্বিডোস্ট্যাট ক্লিয়ারলি এখানে আমি যদি আবার ব্রেকডাউন করি, ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানেও দুটো ওয়ার্ড। টার্বিডো, এটা থেকে আসছে আমাদের মাথায় ওয়ার্ড হচ্ছে টার্বিডিটি, আর স্ট্যাট মিনস তো স্ট্যাটিক। তাহলে টার্বিডোস্ট্যাটে এত ঝামেলা নেই কেমোস্ট্যাটের মতো ক্যালকুলেশন করার। টার্বিডোস্ট্যাটটা অনেকটা মাচ মোর সফিস্টিকেটেড অ্যারেঞ্জমেন্ট, আর এটাকে কন্ট্রোল করা খুবই ইজি, কেমোস্ট্যাটের মতো খুব ঝামেলা নেই। টার্বিডোস্ট্যাটে টার্বিডিটি মেনটেন করে যাবে অল টাইম, টার্বিডিটি মেনটেন করে যাবে। অ্যান্ড এটা তোমাদের আর নিশ্চয়ই বলতে হবে না, তোমরা গ্রোথের এক্সপেরিমেন্ট করেছো, যে যখন তুমি ইনিশিয়াল পিরিয়ড অফ টাইমে তোমার লিকুইড অ্যাগারের কালারটা আর 3 থেকে 4 ঘন্টা পর কালারটা চেঞ্জ হয় কি হয় না? হ্যাঁ, হয়। টার্বিডিটি চেঞ্জ হয় তো।
তাহলে টার্বিডিটি চেঞ্জ হচ্ছে মানে হচ্ছেটা কি ওখানে, মাইক্রোবিয়াল বায়োমাস বাড়ছে, ওয়েস্ট প্রোডাক্ট বাড়ছে, তোমার নিউট্রিয়েন্ট ডিপ্লিট হচ্ছে। তো ওই কারণে টার্বিডিটি চেঞ্জ হচ্ছে মাইক্রোবিয়াল বায়োমাস বাড়ার জন্য, ওয়েস্ট প্রোডাক্ট জেনারেশনের জন্য। তাহলে আমি টার্বিডিটিতে যদি আমি একটা কন্ট্রোল ফেজে রাখি, এন্ড তোমরা এটাও দেখেছো যে টার্বিডিটি কে মেজারমেন্ট করা যায় হচ্ছে ওডি ভ্যালু দিয়ে। তাহলে আমরা আগে থেকে ব্যাকটেরিয়া বা যে মাইক্রোবস নিয়ে আমি ফার্মেন্টেশন রান করছি, ওর ওডি ভ্যালু আগে ক্যালকুলেট করে নেবো লগ ফেজে। কি করব, লগ ফেজে ওডি ভ্যালু ক্যালকুলেট করে দেবো। ধরে নাও আমরা লগ ফেজে ওডি ভ্যালু পেলাম হচ্ছে 0.7 টু 0.9, জাস্ট ফর এক্সাম্পল ওডি ভ্যালু 0.7 টু 0.9 পাচ্ছি। তার মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি মাইক্রোবসটা আমার এই সাবস্ট্রেট মিডিয়ামে 0.7 0.9 ওডি ভ্যালু দিচ্ছে লগ ফেজ যতক্ষণ মেনটেন করছে। তাহলে আমি টার্বিডোজটাকে কি করব, এই 0.7 বা 0.9 এর মধ্যে যে কোনো একটা ভ্যালুকে সিলেক্ট করব অ্যান্ড মেশিনের মধ্যে জাস্ট ইনপুট করে দেবো যে 0.7। তাহলে মেশিন কি করবে, ওই টার্বিডিটিটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করে যাবে। কত টার্বিডিটি, 0.7 মেনটেন করে যাবে। যখনই টার্বিডিটি ইনক্রিজ করবে নিউট্রিয়েন্ট অ্যাড হবে, ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ হবে, আবার তোমার 0.7 এ চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা ও ব্যালেন্স করবে নিজে থেকে অটোমেটিক্যালি বাই চেকিং দা তোমার অপটিক্যাল ডেন্সিটি, অপটিক্যাল ওডি ভ্যালু কন্টিনিউয়াসলি মেজার করে যাবে। আর যখনই 0.7 এর ওপরে বেরিয়ে যাবে ও আবার সেটাকে সেট আপ করে দেবে, মানে নামিয়ে দেবে বাই নিউট্রিয়েন্ট অ্যাডিশন, ওয়েস্ট প্রোডাক্ট রিলিজ। তো দ্যাটস দ্য কনসেপ্ট কন্টিনিউয়াস ফার্মেন্টেশন প্রসেস। মাথায় ঢুকলো কিছু? হ্যাঁ স্যার বুঝেছি। ফেড ব্যাচ ফার্মেন্টেশন, এটা একটা নিউ টাইপ, নিউ কনসেপ্ট ফেড ব্যাচ। ব্যাচ ফার্মেন্টেশনের কিছু প্রবলেম, এটাকে ওভারকাম করার জন্য ফেড ব্যাচ ফার্মেন্টেশন করা হয়। ঠিক আছে, ব্যাচ ফার্মেন্টেশনের প্রবলেমকে ওভারকাম করার জন্য ফেড ব্যাচ ফার্মেন্টেশন। এবার কোশ্চেন হচ্ছে স্যার ব্যাচ ফার্মেন্টেশনের প্রবলেমটা কি? ব্যাচ ফার্মেন্টেশনের প্রবলেম হচ্ছে তুমি ওয়ান টাইম এক্সেসিভ অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট দিচ্ছ। যেহেতু আমি ওয়ান টাইমে নিউট্রিয়েন্ট অ্যাড করি প্রায়ার টু দ্য মাইক্রোবস অ্যাডিশন, তো আমাকে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ তোমাকে গ্লুকোজ দিতে হবে, ভালো অ্যামাউন্ট অফ আদার সাবস্ট্রেট দিতে হবে। তো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হাই রাখতে হবে ব্যাচ ফার্মেন্টেশনে, হ্যাঁ কি না? অল টাইম প্রায়ার টু দি অ্যাডিশন অফ মাইক্রোবস যেহেতু অ্যাড করছি, কারণ আমরা তো আর ফ্রেশলি কিছু অ্যাড করছি না, নিউ নিউ আর কন্টেন্ট অ্যাড করছি না। তো মোটামুটি একটা ভালো কনসেন্ট্রেশন আমাকে সমস্ত কিছু অ্যাড করে দিতে হবে যাতে ফার্মেন্টেশনটা রান করতে পারে 5 to 6 আওয়ার। তো এরকম একটা কনসেন্ট্রেশন দিতে হবে। তাহলে সবই তুমি এক্সেসিভ অ্যামাউন্ট দিয়ে দিচ্ছ ব্যাচ ফার্মেন্টেশন, অ্যান্ড দ্যাটস ড্রব্যাক, দ্যাট ইজ আ ড্রব্যাক। ঠিক আছে, ফেড ব্যাচে কি করব, ফেড ব্যাচ সিস্টেমে এটাও একটা ওপেন সিস্টেম। ব্যাচ সিস্টেমটা যেমন ক্লোজ বলেছিলাম, মানে একবার অ্যাডিশন করার পর না কিছু ফ্রেশ মিডিয়া অ্যাড করা হয়, না কিছু ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করা হয়। বাট ফেড ব্যাচটা হচ্ছে সেমি ওপেন সিস্টেম বলা হয়। তার কারণ হচ্ছে ফেড ব্যাচে আমরা নিউট্রিয়েন্ট কিন্তু অ্যাড করব। ঠিক আছে, তাহলে ফেড ব্যাচে যেটা করা হয়, ব্যাচে যেমন একবারে পুরোটা দিয়ে দেওয়া হয়, এখানে কি হবে, স্লোলি ইন্টারমিটেন্ট, যেটাকে বলে না এখন একটা নিউ টার্ম এসে ডায়েটের, ইন্টারমিটেন্ট ফাস্টিং, বা তুমি অল্প অল্প করে খাও, মানে একবারে পুরোটা খেও না, মানে পুরোটা একবারে না খেয়ে অল্প অল্প মানে ভেঙে ভেঙে খাও। তো লাইক দ্যাট ফেড ব্যাচ ফার্মেন্টেশন। আমরা ব্যাচে একবারে সব দিয়ে দিচ্ছিলাম। ধরে নাও তুমি যদি গ্লুকোজ ইউজ করি, 100 গ্রাম অফ গ্লুকোজ একবারে দিয়ে দিচ্ছিলাম। আমি ফেড ব্যাচে কি করব, ফেড ব্যাচে আমি স্লোলি স্লোলি অ্যাড করতে করতে যাব। ঠিক আছে, মানে ফার্স্টে 10 গ্রাম, তারপর 15 গ্রাম, তারপর 30 গ্রাম, মানে স্লোলি ইনক্রিজ করতে 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 আমরা 100 গ্রামই দেবো, বাট স্লোলি স্লোলি অ্যাড করতে যাবো, একবারে 100 গ্রাম দেবো না। এটার কিছু অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, এটার কিছু অ্যাডভান্টেজ আছে। তাহলে ফেড ব্যাচ ফার্মেন্টেশন ইজ লাইক দ্য ব্যাচ ফার্মেন্টেশন, বাট আগে আমি একটা ওয়ার্ড লিখে রেখেছি ফেড, তার মানে এখানে আমরা অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট কে কন্টিনিউয়াসলি ফিডিং করাবো। ঠিক আছে, অ্যান্ড ইনক্রিমেন্ট হয়েছে, আস্তে আস্তে ইনক্রিমেন্ট করাবো। তো ফেড ব্যাচ ফার্মেন্টেশন initially operates initially similar to the batch fermentation,
batch fermentation, but until culture reach to the log phase, culture reach to the log phase, মানে লগ ফেজে যতক্ষণ না যাচ্ছে কালচারটা ততক্ষণ আমরা ব্যাচের মতোই বিহেভ করব, মানে কোনো ফ্রেশ মিডিয়াম অ্যাড করব না। যখনই লগ ফেজে ঢুকে গেল মাইক্রোবস তখনই আমরা স্লোলি, কারণ ল্যাগ ফেজে অ্যাডিশন করে তো কোনো লাভ নেই, ল্যাগ ফেজে ব্যাকটেরিয়া গ্রোথ হয় না, ওখানে অ্যাডাপ্টেশন পিরিয়ড। তো লগ ফেজে যখন ঢুকলো তখন থেকে আমরা ফিডিং স্টার্ট করব। হিয়ার কন্ট্রোল ফিডিং of nutrients when culture reach log phase। দেখে নাও এখানে কিন্তু আমরা ফিডিং করাবো কালচারে, ঠিক আছে? ব্যাচে যেমন কিছুই করাচ্ছিলাম না, একবারে যা নিউট্রিয়েন্ট দিয়েছিলাম দ্যাটস এনাফ। আর এখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ফিডিং করিয়ে যাব। লগ ফেজে যখনই ঢুকবে সেল তখন থেকে আমাদের ফিডিং প্রসেস চালু হবে। তো এইটা হচ্ছে ফেড ব্যাচ ফার্মেন্টেশনের স্লাইটলি ভেরিয়েশন অফ দ্য ব্যাচ ফার্মেন্টেশন, ফেড ব্যাচ ফার্মেন্টেশনের কনসেপ্ট। ফেড ব্যাচ ফার্মেন্টেশনের কিছু অ্যাডভান্টেজ আছে, and কোশ্চেনের জন্য বারবার ইম্পর্টেন্ট। ফেড ব্যাচ ফার্মেন্টেশন, হোয়াট ইজ ফেড ব্যাচ এন্ড হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাই সেল ডেনসিটি মেনটেন হয় কম্পেয়ার টু দি ব্যাচ, হাই সেল ডেনসিটি মেনটেন হয় কম্পেয়ার টু দি ব্যাচ ফার্মেন্টেশন। নাম্বার 2, গ্রোথ রেট কন্ট্রোলে থাকে, গ্রোথ রেট কন্ট্রোলে থাকে। নাম্বার 3, সাবস্ট্রেট ইনহিবিশনের চান্স কম, সাবস্ট্রেট ইনহিবিশন চান্স লেস। সাবস্ট্রেট ইনহিবিশন মানে যেমন আমরা প্রোডাক্ট ইনহিবিশন দেখেছিলাম না, ওরকম সাবস্ট্রেট, সাবস্ট্রেট কি করবে, ইনহিবিট করে দিতে পারে। তো এনজাইমে কিন্তু প্রোডাক্ট ইনহিবিশনের সাথে সাথে সাবস্ট্রেট ইনহিবিশনও হয়। তো এই সাবস্ট্রেট ইনহিবিশনের চান্স কমে যাবে বিকজ আমরা সাবস্ট্রেটটাকে কন্ট্রোল অ্যাড করছি, একবারে এক্সেসিভ দিয়ে দিচ্ছি না। নাম্বার 4, ক্র্যাবট্রি এফেক্ট, এটা এখান থেকে কোশ্চেন আসে। ক্র্যাবট্রি এফেক্ট মিনিমাইজ করা যায়, ক্র্যাবট্রি এফেক্ট মিনিমাইজ করা যায়। কোশ্চেন হচ্ছে স্যার হোয়াট ইজ ক্র্যাবট্রি এফেক্ট? ইয়েস, আসবো ডিসকাশনে। ক্র্যাবট্রি এফেক্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ক্র্যাবট্রি এফেক্ট? ক্র্যাবট্রি এফেক্ট হচ্ছে যখন সাবস্ট্রেট, when substrate is plentiful, substrate very high concentration, then yeast কি করে, এরোবিক ইথানল প্রোডাকশন করে, এরোবিক ইথানল প্রোডাকশন করে, এরোবিক ইথানল ফার্মেন্টেশন। in presence of glucose by yeast। কেসটা বুঝতে পেরেছো? ক্র্যাবট্রি এফেক্টটা মানে আমার যদি গ্লুকোজের কনসেন্ট্রেশন ইনিশিয়াল লেভেলে অনেক বেশি থাকে, ইস্ট কি করবে, নিয়ে যাবে হচ্ছে ফার্মেন্টেশন প্রসেসে। অক্সিজেনের প্রেজেন্সেও, ইন প্রেজেন্স অফ লিখে রেখেছি, এরোবিক কন্ডিশনেও ইন প্রেজেন্স অফ গুড কনসেন্ট্রেশন অফ অক্সিজেন আছে, তখনও কি তৈরি করার চেষ্টা করবে, ইথানল তৈরি করার, মানে ফার্মেন্টেশনে নিয়ে যাবে। রাদার এরোবিক রেসপিরেশন, মানে এরোবিক রেসপিরেশনে না গিয়ে তখনও চলে যাবে হচ্ছে ফার্মেন্টেশন প্রসেস, ইথানল ফার্মেন্টেশন প্রসেস, ঠিক আছে? and that's called the Crabtree effect। এটা কেন হয়?
এটা কেন হয়? আমার অক্সিজেন থাকলে ইস্ট কি করা উচিত? অক্সিজেনের প্রেজেন্সে ইস্ট এরোবিক গ্রোথ করবে না অ্যানারোবিক গ্রোথ করা উচিত? বলো। এরোবিক। আর অক্সিজেনের অ্যাবসেন্স, এটা প্রেজেন্স আছে, অক্সিজেনের অ্যাবসেন্সে ইস্টের ফার্মেন্টেশন হয়, এটা তো কোয়াইট ন্যাচারাল। বাট এখানে এরোবিক প্রেজেন্ট, মানে অক্সিজেন প্রেজেন্ট, বাট স্টিল এরোবিক ছেড়েও চলে যাচ্ছে কোথায়? অ্যানারোবিক সিস্টেমে, ফার্মেন্টেশন সিস্টেম। ফার্মেন্টেশন সিস্টেম। এই যে তোমার বিহেভিয়ারাল চেঞ্জ, এটা কি বলা হচ্ছে? ক্র্যাবট্রি এফেক্ট। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে কেন হয়? কেন হয়? ভেরি সিম্পল। ঠিক আছে, দেখো, যদি এরোবিক রেসপিরেশন করে, অ্যামাউন্ট অফ এটিপি গ্যাদার করবে ফ্রম ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ। কত অ্যামাউন্ট, কত মলিকিউল মনে আছে? হাউ মেনি মলিকিউলস অফ এটিপি জেনারেট আফটার ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ এন্টার ইনটু দ্য এরোবিক রেসপিরেশন? কমপ্লিট, বলো কেউ। পুরো প্রসেসে হ্যাঁ, এরোবিক রেসপিরেশন মানে গ্লাইকোলাইসিস, টিসিএ, দেন ইটিসি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। 30 38। 38 যদি আমরা পুরোনো ভার্সনে যাই, মানে হচ্ছে তোমার 3 মলিকিউলস পার এনএডিএইচ এন্ড 2 মলিকিউলস পার এনএডিএইচ ধরি, বাট অ্যাকচুয়াল তো হচ্ছে 2.5 আর 1.5। তখন কত আছে? পি বাই ও রেশিও পড়নি? পি বাই ও রেশিও পড়নি, যেটা অ্যাকচুয়াল ভ্যালু, যেটা 2.5 দেয় আর 1.5 দেয়, তো ওটা হচ্ছে তোমার 32 এটিপি। 32 এটিপি। আর অ্যানারোবিকে কত অ্যামাউন্ট, মানে ফার্মেন্টেশনে জাস্ট 2 এটিপি, যেটা তোমার নেট গেইন অফ দ্য গ্লাইকোলাইসিস থেকে আসছে, দ্যাট ইজ দ্য 2 এটিপি। এবার কেসটা বুঝবে, এরোবিক রেসপিরেশনে 32 এটিপি পাচ্ছে, ভালো কথা, বাট এরোবিক রেসপিরেশন নিডস মোর কমপ্লিকেটেড পাথওয়ে অ্যান্ড মোর টাইম রিকোয়ারিং পাথওয়ে, হ্যাঁ কি না? কারণ ওকে যেতে হবে গ্লাইকোলাইসিসের পর টিসিএ সাইকেল, টিসিএ সাইকেলের পর ইটিসি করাতে হবে, অ্যান্ড আফটার ইটিসি অক্সিডেটিভ ফসফোরাইলেশন থ্রুতে এনার্জি পাবে। সো একটা লং প্রসেস, লং প্রসেস। ঠিক আছে, আর অ্যানারোবিক আফটার গ্লাইকোলাইসিস কুইকলি 1 or 2 স্টেপেও ফার্মেন্টেশন গান করে দেবে, কমপ্লিট করে দেবে, অ্যান্ড আমাদের 2 এটিপি চলে আসবে, তাই না? তো লেস টাইম রিকোয়ারিং। এবার বলো, তোমার কাছে যদি গ্লুকোজ লিমিটেড থাকে, কোনটাতে নিয়ে যাবে? তুমি তোমার পার্সপেক্টিভ ভাবো, ইস্টের পার্সপেক্ট তো সেম হবে। যদি গ্লুকোজ লিমিটেড থাকে, তাহলে আমি কম অ্যামাউন্ট অফ গ্লুকোজ আছে, আমি দেখতে পাচ্ছি লিমিটিং কনসেন্ট্রেশন আছে, তাহলে আমি চাইবো কি ওই গ্লুকোজ থেকে ডিরাইভ করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল এনার্জি, মানে কোনটায় নিয়ে যাবে ও? ট্রাই করবে কোনটায় নিয়ে যাওয়ার, 32 না 2? এরোবিকে। এরোবিকে 32 নিয়ে যাওয়ার। বাট তুমি এখন গ্লুকোজ লিমিটেড নেই, তুমি কি করে রেখেছো? এক্সেসিভ দিয়ে রেখেছো। ও কি দেখতে পাচ্ছে? আমার কাছে তো প্রচুর গ্লুকোজ আছে, কি দরকার আছে আমি এত খাটনি করবো কেন? 32 এটিপি, আমি কুইকলি প্রসেসটাকে ঘুরিয়ে দিই, 2 এটিপি, গ্লুকোজ কি ইউটিলাইজ, আমার তো এক্সেসিভ আছে, হিউজ কনসেন্ট্রেশনে আছে, কেন? মানে তোমাদের কনসেপ্ট ও ইস্টও কাজে লাগে, মানে তোমাদের যে ব্যাপারটা আছে কি আছে, তো ঠিক আছে, ওই গ্লুকোজ তখন থেকে ও কি করবে? পুরো ব্যাপারটা মানে পুরো এটিপি গ্যাদার করার চেষ্টাই করবে না, কারণ দেখবে ও গ্লুকোজ কনসেন্ট্রেশন হয়, ও তখন কি করবে? এরোবিক রেসপিরেশন, সরি অ্যানারোবিক ফার্মেন্টেশনে নিয়ে চলে যাবে, 2 এটিপি গ্যাদার করবে। ঠিক আছে, এন্ড দ্যাটস কল ক্র্যাবট্রি এফেক্ট। এটা কোন ফার্মেন্টেশনে হবে? ব্যাচে হবে না ফেড ব্যাচে হবে? এই ক্র্যাবট্রি এফেক্টটা ব্যাচে, কারণ ব্যাচে তুমি ফার্স্টেই প্রচুর কনসেন্ট্রেশন অফ দিয়ে দিচ্ছ সুগার সোর্স, কারণ একবারই দিচ্ছ, তা অনেকটা অ্যামাউন্ট দিচ্ছ, প্লেন্টিফুল আছে, ও দেখবে কি এরোবিকে যাবে না, অ্যানারোবিকে নিয়ে চলে যাবে ফার্মেন্টেশন। ঠিক আছে, তাহলে আমার বায়োমাস কমবে, ইস্টের বায়োমাস কমবে, তো আলটিমেটলি ব্যাচ ফার্মেন্টেশনের প্রবলেম। ফেড ব্যাচে এই প্রবলেমটাকে ওভারকাম করা যায় ক্র্যাবট্রি এফেক্টে। কেন? আমি কন্টিনিউয়াসলি অ্যাড করছি, স্মল কনসেন্ট্রেশনে অ্যাড করছি, তোমার এর কন্ট্রোল প্রসেসে ফিডিং করছি, তাহলে গ্লুকোজের নাম্বার অফ গ্লুকোজ বা অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইজ লিমিটেড, ও ট্রাই করবে অল টাইম এরোবিকে নিয়ে যাওয়ার। বলো।
স্যার এই গ্র্যাভিটি নামটার কি কোনো কারণ আছে? হ্যাঁ, ক্র্যাবট্রি হচ্ছে সায়েন্স সাইন্টিফিক নেম, মানে সাইন্টিফিক বলছি, যে ডিসকভার করেছিল তার নেম, সায়েন্টিস্ট নেম। যেমন আমরা পাস্তুর এফেক্ট পড়েছিলাম, পাস্তুর এফেক্ট এইরকম টাইপেরই ব্যাপার। হ্যাঁ, তো ওরকম একটা ক্র্যাবট্রি এফেক্ট। বোঝা গেল? নাম্বার 5, আর একটা অ্যাডভান্টেজ ফেড ব্যাচের ক্র্যাবট্রি এফেক্টকে মিনিমাইজ, আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ক্যাটাবোলাইট রিপ্রেশন মিনিমাইজেশন। ক্যাটাবোলাইট রিপ্রেশন আনাদার টার্ম কি ছিল? গ্লুকোজ এফেক্ট। আনাদার টার্ম ছিল কি? গ্লুকোজ এফেক্ট। মানে গ্লুকোজ যতক্ষণ কনসেন্ট্রেশনে আছে, হাই কনসেন্ট্রেশনে যদি গ্লুকোজ থাকে, আমরা ল্যাক ওপেরানেও দেখেছি যে গ্লুকোজ যদি থাকে আদার সুগার ইউটিলাইজেশন কমিয়ে দেবে, বন্ধই করে দেবে। হ্যাঁ কি না? আমরা যতক্ষণ গ্লুকোজ ছিল ল্যাকটোজ ইউটিলাইজ হয়েছিল? ল্যাক ওপেরানের কথা না। বলছি। তো এটার নাম হচ্ছে ক্যাটাবোলাইট রিপ্রেশন আর গ্লুকোজ এফেক্ট। তো গ্লুকোজ যতক্ষণ প্রেজেন্ট থাকবে, গ্লুকোজটা হচ্ছে ডিফল্ট মোড ইউটিলাইজেশন মেটাবোলাইজেশনে। তো গ্লুকোজ যদি হাই কনসেন্ট্রেশনে থাকে তাহলে আদার সুগারকে ইউটিলাইজই করতে দেবে না। এবার আমার আদার সুগার ইউটিলাইজ হতেই পারে ফার্মেন্টেশনে, তো সেখানে বন্ধ করে দেবে। ফার্মেন্টেশন প্রসেসে আদার সুগারকে ইউটিলাইজই করতে দেবে না যদি গ্লুকোজ হাই কনসেন্ট্রেশনে থাকে। তো এটাকেও মিনিমাইজ করা যায় ফেড ব্যাচ ফার্মেন্টেশনের থ্রুতে। বলো, টাইপস অফ ফার্মেন্টেশন ক্লিয়ার কিনা বলবে। তার সাথে আজকে এক্সট্রা একটা পার্টও পড়ে নিয়েছি, সলিড স্টেট ফার্মেন্টারের টাইপস। নেক্সট ক্লাসে আমরা যাব সাবমার্জ ফার্মেন্টেশনের জন্য কি টাইপ অফ বায়োরিঅ্যাক্টর ইউজ হয়। বায়োরিঅ্যাক্টর বলেছি বেশ কমপ্লেক্স হবে, অনেক কম্পোনেন্ট থাকবে, ইঞ্জিনিয়ার্ড কম্পোনেন্ট থাকবে, অ্যান্ড কমপ্লেক্স মিক্সচার অফ অল কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ডিজায়ার্ড রেজাল্ট দেবে লিকুইড ফার্মেন্টেশন। তো মেনটেনেন্স একটা ইস্যু ছিল, নেক্সট ক্লাসে আমরা দেখবো, অ্যান্ড টাইপস অফ সাবমার্জ ফার্মেন্টেশনও, ফার্মেন্টারও দেখবো। ঠিক আছে? অল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। এন্ড করলাম।